আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর ও নামঞ্জুরের আদেশের ফলাফল। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি 26 ধারাতে আরজি আছে এবং 27-11 বিধিতে আরজি সম্পর্কে বলা আছে। 27-11 বিধিতে 4টি কারণে আরজি প্রত্যাখ্যান করা হয়। সেটা হচ্ছে সহজে মনে রাখার কৌশল হচ্ছে যে কামু স্টেবা। কামু স্টেবার অর্থ হচ্ছে যে মোকদ্দমায় অর্থাৎ আরজির মধ্যে কি জন্য মোকদ্দমা হচ্ছে সেটা কারণ নাই, মানে অর্থাৎ মামলার কারণ না থাকলে তখন আরজিটা প্রত্যাখ্যান হয়। তারপর কম মূল্যমান পেপারে সংযুক্ত করলে, অর্থাৎ যে পেপারে আরজিটা লিপিবদ্ধ করার কথা সেটা যদি না করা হয় তাহলে আদালত আরজি নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে। আর স্টেবা হচ্ছে স্টাম্প পেপার, অর্থাৎ আরজির মধ্যে যে স্টাম্প পেপার তাদের মূল্য অনুযায়ী যে স্টাম্প পেপার দেওয়ার কথা, যদি সেটা না দেওয়া হয় তাহলে আদালত আরজি কী করতে পারে, আরজি প্রত্যাখ্যান করতে পারে। আর কামু স্টেবা বাধ্য আছে বাড়িতে, যদি ওই আরজিটা যদি কোনো আইন দ্বারা ওই বাড়িতে হয় বা যদি কোনো আইনে যদি ওটার প্রতিবন্ধকতা থাকে তাহলে আদালত কী করতে পারে, এটাকে আরজিটাকে বাতিল করতে পারে। যেমন আপনি সেনাবাহিনী যে আইন আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বিবাহ বিচ্ছেদ আইন, তারপর সুখ অধিকার, এই বিষয়গুলোর মধ্যে এই বিষয়গুলো এটা নির্দিষ্ট করতে সমবায় আইন, এইটা নির্দিষ্ট করা আছে। অর্থাৎ এই নির্দিষ্ট আইনগুলোর বাইরে আসে যদি আপনি ওই আইনে যদি এখানে মামলা করেন তাহলে আদালত কী করতে পারে, আরজিটা বাতিল করতে পারে। এই জন্য এটাকে কামু স্টেবা বলা হয়। আর একটা সুন্দর একটা বুদ্ধি হচ্ছে যে 27-11 বিধি মতে যদি আরজি প্রত্যাখ্যান হয় তাহলে এটা এক প্রকার ডিগ্রি। এটা হচ্ছে ডিগ্রি হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908-2 ধারাতে। যেহেতু এটা ডিগ্রি তাই এটা 96 ধারা অনুযায়ী আপিল করা যায়। আবার সে যদি রিভিউ করতে চায় 114 ধারা অনুযায়ী তা করতে পারবে। আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত নামঞ্জুর আদেশের ফলাফল। বিবাদীর এরূপ দরখাস্তের নামঞ্জুর আদেশ ডিগ্রি নয় এবং উক্ত আদেশটি 41 আদেশের এক বিধি মতে আপিলযোগ্য আদেশ নয়। কাজে এরূপ আদেশ নামঞ্জুর হলে সে আদেশের বিরুদ্ধে 115 ধারায় 1 ও 2 উপধারা অনুযায়ী জেলা জজ বা হাইকোর্টে রিভিশন করা যায়। তাছাড়া 114 ধারায় রিভিউ করা যায়। মোকদ্দমা প্রথম শুনানির দিন বিবাদী তার পাওনা টাকার লিখিত বিবরণ দাখিল করতে যদি না পারে তাহলে সেটা হবে যে সেট আপ, অর্থাৎ লিগ্যাল সেট আপ অথবা ইকুইটেবল সেট আপ। এটা একটা বিষয় আছে, এটা হচ্ছে যে 6 আদেশের 8 আদেশের 6 বিধি অনুযায়ী সেট আপের বিষয়ে বলা আছে। এখানে সেট আপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে লিগ্যাল সেট আপ, একটা হচ্ছে ইকুইটেবল সেট আপ। লিগ্যাল সেট আপের মধ্যে যেটা সেট আপ, লিগ্যাল সেট আপ যেটা, এই লিগ্যাল সেট আপ দাবি করতে হলে বাদী যদি কোনো পাওনা টাকার বিপরীতে টাকা প্রত্যাশা করে এবং বিবাদী জবাব দেওয়ার দিনে সে যে বাদীর কাছ থেকে টাকা পাবে এই বিষয়টা তখন তাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তার মানে প্রথম শুনানির দিন বিবাদীকে বলতে হবে যে আমি তার কাছ থেকে, সে আমার কাছে 5 লাখ পায় বা আমি তার কাছ থেকে 4 লাখ বা 3 লাখ, যে পরিমাণ টাকা পাওনা আছে সে পরিমাণ টাকার কথা উল্লেখ করতে হবে। তখন আদালত কী করবে, এটাকে সমন্বয় করার জন্য চেষ্টা করবে। তো ইখতিয়ার সমপরিমাণ বা তার চেয়ে কম টাকা বা সমদাবি কম, মানে অর্থাৎ সেটা আবার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে ইখতিয়ার সমপরিমাণ বা তার চেয়ে কম টাকা হওয়া লাগবে। মানে আপনি বাদী দাবি করছে 5 লাখ, আপনি বিবাদী আপনি জবাব দিচ্ছেন যে আমি তার কাছে 10 লাখ পাই, তাহলে এটা সেটা হবে না।
তখন এই ধরনের মামলাতে সেটা হবে না। সমদাবিদার থাকবে, অর্থাৎ আপনি সমদাবিতে পর্যন্ত এটা গ্রহণ করবে আদালত, কিন্তু কখনো বাদী যেটা দাবি করছে তার ঊর্ধ্বে এই দাবিটা হবে না। এটা হচ্ছে মূল একটা আলোচনা বিষয়। আর অ্যাডজনমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টি ওয়ান ইট। মানে মোকদ্দমা মুলতবির বিভিন্ন বিধান উল্লেখযোগ্য দেওয়ানি কাজবিধি 1908-এর 17 আদেশের এক বিধি আলোকে ধারণাটি ব্যাখ্যা করুন। আমরা জানি যে 17 আদেশে মুলতবি আছে। এই 17 আদেশের মুলতবি হচ্ছে 17 আদেশের এক বিধিতে এই মুলতবি বাদী শুনানির আগে, মানে আগে ছিল 6 বার, এটাকে পরিবর্তন করে অর্থাৎ দেওয়ানি কাজবিধি সংশোধন অধ্যাদেশ আইন 2025-এর নিয়ম অনুযায়ী এখন হচ্ছে 4 বার। তার মানে বাদী 4 বার এখন মুলতবির আবেদন করতে পারে খরচা সহ। আর বিবাদী শুনানির পূর্বে 4 বার মুলতবির আবেদন করতে পারে, এটা খরচা সহ। তো খরচার পরিমাণটা হবে 200 টাকা থেকে সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত, অর্থাৎ 200, 300, 500 সেটা আদালতের উপর নির্ভর করবে। এটা হচ্ছে 17 আদেশের এক বিধির মধ্যে এই বিষয়টা বলা আছে। সেই সঙ্গে শুনানি পর্যায়ে বিবাদী খরচা সহ 6 বার আবেদন করতে পারবে, আর বাদীও খরচা সহ 6 বার আবেদন করতে পারবে। এই হচ্ছে 12 বার। শুনানি পর্যায়ে 12 বার এবং শুনানি পূর্বে হলো 4 বার। বাদীর শুনানির পর এবং শুনানি পূর্বে এবং শুনানি পর্যায়ে 10 বার খরচা সহ, আর বিবাদী শুনানির পূর্বে বা শুনানি পর্যায়ে 10 বার, টোটাল হলো 20 বার। আর যদি কোনোভাবে যদি মোকদ্দমা খারিজ হয়ে যায় বা অথবা একতরফা নিষ্পত্তি হয়, তাহলে 17 আদেশের 1-7 উপবিধি অনুযায়ী 2000 টাকা জরিমানা দিয়ে 2000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আবেদন করলে মামলাটা আবার পুনর্জীবিত হবে। মূলত মুলতবি বিষয়ে 17 আদেশের 1 বিধিতে এবং 1 থেকে 7 উপবিধিতে এই বিষয়টা স্পষ্ট করে আলোচনা করা আছে। আদালতের সহজাত ক্ষমতা বলতে আপনি কি বোঝেন? আমরা জানি যে আদালত 100 দেওয়ানি কাজবিধি 151 ধারায় সহজাত ক্ষমতার বিষয়ে বলা আছে। কখন এ প্রকার ক্ষমতা প্রয়োগ করা যায় উদাহরণ সহ ব্যাখ্যা করুন। সকল দেওয়ানি আদালত তার অধীনস্থ আদালতের প্রতি সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। পাশাপাশি বলে রাখি যে বাংলাদেশে মাত্র একটি আদালত থাকে, সেটা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটা আছে সংবিধানের 94 অনুচ্ছেদে। এই 94 অনুচ্ছেদে যে বাংলাদেশ যে একটা সর্বোচ্চ কোর্ট থাকবে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের আন্ডারে বা অধীনস্থ হাইকোর্ট বিভাগের অধীনস্থ জেলা দায়রা জজ, সিনিয়র সহকারী জজ, পারিবারিক আদালত, বিভিন্ন আদালত থাকবে। এখন এই সমস্ত আদালত তাদের কার্যক্রম বা তাদের অনুযায়ী অধীনস্থ আদালতের প্রতি তাদের ক্ষমতা অনুযায়ী, তাদের ধারাবাহিকতা অনুযায়ী 151 ধারা দেওয়ানি কাজবিধি 151 ধারা প্রয়োগ করতে পারবে। 151 ধারা হচ্ছে যে যদি দুটো ক্ষেত্রে দেওয়ানি আদালত সেটা প্রয়োগ করে, সেটা হচ্ছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং অধীনস্থ আদালতের কার্যক্রম প্রতিরোধ করার জন্য। তো অধীনস্থ আদালতের কার্যক্রম প্রতিরোধ করার জন্য, মানে যেগুলো অহেতুক কার্যক্রম যেগুলো করে থাকে আদালত, সেগুলো বন্ধ করার জন্য ন্যায়পরতার সাথে 151 ধারা সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। ফৌজদারি কাজবিধি 1898 শুধুমাত্র হাইকোর্ট বিভাগ 561 ধারা অনুযায়ী
আর ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা প্রয়োগ করে থাকে। তো অস্থায়ী নিষেধাজ্ঞা কখন একটি মামলায় মঞ্জুর করা যেতে পারে? তো অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি 39 আছে। 39 1 থেকে 5 এই বিধিতে এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার কয়েকটা বিষয় আছে। সেটা হচ্ছে যে প্রথমে একটা প্রিমা ফেসিস কেস, অর্থাৎ দৃশ্যমান মামলা থাকতে হবে। সেই মামলায় জয়লাভের সম্ভাবনা থাকা লাগবে। তারপর বাদীর একটা অপরিমেয় ক্ষতির সম্ভাবনা থাকা লাগবে। তারপর বাদীর আচরণ ঠিক হতে হবে এবং বিবাদী যে এই নালিশি সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করতে পারে এরকম একটা যথাযথ প্রমাণ থাকা লাগবে। এই বিভিন্ন কিছু বিষয় বিবেচনা করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটাকে বলা হয় ইনজাংশন বা টেম্পোরারি ইনজাংশন দিয়ে থাকে। এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 53 ধারায় এই বিষয়টা আলোচনা করা আছে। এবং 56 ধারায় এই অস্থায়ী নিষেধাজ্ঞা 11টা ক্ষেত্রে আদালত মঞ্জুর করে না। সেটা হচ্ছে যে সবগুলো সরকারি কর্মচারী সরকারি অধিদপ্তরের বিরুদ্ধে বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে অবশ্য মঞ্জুর করে না, তবে দেওয়ানি কার্যবিধি 39-1 এই বিধি অনুযায়ী করে থাকে। তো সুন্দর একটা বিষয় হলো যে 39 আদেশে 5 এই বিধিতে বলা আছে যে কেউ যদি মানে মিথ্যা বা হয়রানি করার জন্য যদি অস্থায়ী নিষেধাজ্ঞা লাভ করে, তাহলে তার সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো কোন শ্রেণীর মামলা বাদী তার বিবেচনা অনুযায়ী মূল্য নির্ধারণ করতে পারে? আমরা জানি যে জবরদখলের মামলা, অর্থাৎ বেআইনিভাবে দখলচ্যুত করলে যে বাদীকে যদি কোনো সম্পত্তি থেকে যদি বেআইনিভাবে বেদখল করা হয় বা উচ্ছেদ করা হয়, তাহলে বাদী জবরদখলে মামলা করতে পারে। বাদী জবরদখলে মামলা করতে পারে। আর এই জবরদখলের মামলা করার জন্য তার অ্যাডভোকেট যে কোর্ট আছে 9 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী এটাতে সেই অ্যাডভোকেট কোর্টের অর্ধেক টাকা দিতে হয়। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় আছে ঘোষণামূলক মোকদ্দমা বা ঘোষণামূলক ডিগ্রি। এই প্রতিটা ঘোষণার জন্য বাদীকে 300 টাকা কোর্ট ফি দেওয়া লাগে। কোন শ্রেণীর মামলা বাদী তার বিবেচনা অনুযায়ী মূল্য নির্ধারণ করতে পারে? সেটা হচ্ছে যে বেআইনিভাবে দখল, অর্থাৎ দখল উদ্ধারের জন্য, অর্থাৎ কাউকে যদি বেআইনিভাবে জবরদখল করে বা বেদখল করে, সেই জন্য সে অ্যাডভোকেট কোর্টকে অর্ধেক টাকা দেবে এবং ঘোষণামূলক মোকদ্দমা 300 টাকা, প্রতি ঘোষণার জন্য 300 টাকা ফি। তো এই ধরনের মামলার জন্য মামলার ক্ষেত্রে বাদী কী করতে পারে? মূল্য নির্ধারণ করতে পারে। তো কেসের ভিত্তিতে নিম্নবর্ণিত মামলাগুলো মূল্য নির্ধারণ করা হয়। এটা হচ্ছে যে যদি বেদখল করা হয় তো 6 মাসের মধ্যে 3 অনুচ্ছেদ অনুযায়ী, তামাদি আইনে 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে মামলা করতে হয়। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা। আর আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলা, আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলা বিষয়টা কি? দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক প্রতিকার এবং ঘোষণামূলক মামলার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি জমি থেকে বেদখল হয়েছেন, জমিটাতে এখন আপনি বেদখলে মামলা করছেন, পাশাপাশি জমিতে আপনার সত্ত্ব অস্বীকার করছে বিবাদী পক্ষ। বিবাদী পক্ষ বলছে যে আপনি আপনার বাবার কাছ থেকে বা দাদার কাছ থেকে জমিটা কিনছেন, সেই প্রেক্ষিতে জমি থেকে আপনাকে বেদখল করছে। তাহলে আপনার এখানে দুটো বিষয় পরিলক্ষিত হবে। সেটা হচ্ছে যে সত্য এবং ঘোষণা। আপনি যদি সত্য বেশি অস্বীকার করছেন বিবাদী, সেই জন্য আপনার সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে। তো এখন আদালত এই জন্য যদি ঘোষণামূলক মামলা করেন, তাহলে আপনাকে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে তখন ওই দখলটা, যে দখল অর্থাৎ সত্যটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। কেননা আদালতের যে এত পরিমাণ সময় নাই যে আপনার হচ্ছে একবার দখল উদ্ধারের মামলা রায় দিবে, পরিচালনা করবে, আর একবার
সত্য ঘোষণা মামলা পরিচালনা করবে এরকম বিষয় না। তার মানে আপনাকে সত্য ঘোষণা সহকারে আপনাকে মামলা করতে হবে। আর ভাড়াটিয়া দখল পুনরুদ্ধারের মামলা, ভাড়াটিয়া দখল পুনরুদ্ধারের মামলা এটা মূলত খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে এখন আপনি বাসা ভাড়া দিলেন, এখন কিছুদিন পর আপনার বা কয়েক বছর পর আপনার মনে হলো যে ভাড়াটিয়া আমার বাসা দখল করছে, এটা কিন্তু বেদখলের মামলা হবে না, ৯ ধারা অনুযায়ী এটা বেদখলের মামলা হবে না। অর্থাৎ এই ভাড়াটিয়ার বিরুদ্ধে যদি আপনি বেদখলের মামলা করেন তাহলে সেটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য নয়। এখানে শুনে একটা প্রশ্ন আছে, বাদীর দখলে একখানা জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি, তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন। যিনি দাবি করেন যে তিনি কয়ের পিতার নিকটে জমি খরিদ করেছেন, কয়ের মতো দলটি জাল ও প্রতারণামূলক সুনিষ্ঠু প্রতিকার আইনের বিধান মোতাবেক কয়ের প্রতিকার সমালোচনা। যদি দলিলটা জাল মনে হচ্ছে আপনার কাছে, তাহলে দলিলটা আপনি বাতিল করার জন্য মামলা করতে পারেন। সুনিষ্ঠু প্রতিকার আইন ৩৯ ধারা আছে দলিল বাতিল। আর সুনিষ্ঠু প্রতিকার আইনের ৩৫ ধারাতে আছে চুক্তি রদ বা বাতিল, মানে যদি কোনো চুক্তি হয় সেটা আপনি বাতিল করতে পারবেন, বা যদি কোনো চুক্তি হয় সেটা বাতিল করতে পারবেন। আর ৩১ ধারা অনুযায়ী আপনি সংশোধন করতে পারবেন। তাহলে আপনাকে এখানে যেহেতু আপনি এখানে দলিলটা জাল মনে হচ্ছে, তাহলে এটাকে বাতিল চাচ্ছেন আপনি, তাহলে আপনি ৩৯ ধারা মামলা করবেন। ৩৯ ধারা এবং ৪২ ধারায়, অর্থাৎ দলিল বাতিল সহ জমিটা যা আপনার এটা ঘোষণা চাবেন আপনি। তাহলে ৪২ এবং ৩৯ ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারবেন, এবং পাশাপাশি ২৫ ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারবেন। যেহেতু বাতিল বিষয়টা যেহেতু সম্পৃক্ত আছে, বাতিল হলে অর্থাৎ যে কোনোভাবে একটা দলিল বাতিলের জন্য কিছু উপাদান থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে। সেটা হচ্ছে যে আপনাকে দলিল বাতিলে মোকদ্দমা করতে হলে আপনাকে এই দলিলটা যে প্রতারণামূলকভাবে করা হয়েছে সেই জন্য আপনি দলিল বাতিল করতে পারেন। তারপর দলিলটার যে ভাষাগত একটা বিষয় আছে, যেটা প্রকাশ করার কথা ছিল সেটা প্রকাশ করতে পারেন নাকি, সেটা আপনি সংশোধন ৩১ ধারা অনুযায়ী সংশোধন করতে পারেন, আবার এটাকে বাতিল করতে পারেন। তারপরে আপনার ক্ষতির পরিমাণটা বেশি হয়ে গেছে, যে দলিলটা করা যায় এতে আপনার ক্ষতির পরিমাণটা বেশি, প্রথমে অনুভব করতে পারেন না, কিন্তু পরে আপনি বুঝতে পারছেন যে আসলে যে দলিলটা করা আছে এটা আমার ক্ষতির পরিমাণটা বেশি হবে, সেই জন্য আপনি দলিলটা কী করতে পারেন, বাতিল করতে পারেন। এটা হচ্ছে, আর যদি সংশোধন করতে চান সেটা ৩১ ধারা অনুযায়ী করতে পারবেন, আবার বাতিল করতে চাইলে ২৫ ধারা অনুযায়ী করতে পারবেন। আবার যদি দলিলটা সরাসরি বাতিল করতে চান তাহলে ৩৯ ধারা অনুযায়ী আপনি করতে পারবেন। সেই বিষয়টা এখানে বলা আছে। তাহলে আপনাকে যেহেতু দলিলটা প্রতারণামূলক ছিল এই জন্য আপনি দলিল বাতিল করবেন, দলিল বাতিলে মোকদ্দমা হবে, এবং ৩৯ বা ৪২, ৩৫, ৩৯ বা ৪২ এই তিনটার মানে ৪২ থাকবে, কিন্তু ৩৫ ধারা আপনি যোগ করতে পারেন, পাশাপাশি ৩৯ ধারা আপনি যোগ করতে পারেন। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ সময় বলতে কী বুঝো? আমরা জানি যে যেগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ, অর্থাৎ যেগুলো শাস্তি ২ বছরের নিচে হয় যে অপরাধগুলোর, সেটা হলো আমলযোগ্য শাস্তি বা আমলযোগ্য অপরাধ। আর যে মামলাগুলোর শাস্তি ২ বছর উপর হয় সেটা হলো আমল অযোগ্য অপরাধ। তো মূলত আমলযোগ্য যেগুলো অপরাধ সেগুলোই মূলত জামিনযোগ্য অপরাধ। এটা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৬ ধারায় বলা আছে জামিনযোগ্য অপরাধের জন্য জামিন বা জামিনযোগ্য অপরাধ, ওখানে বলা আছে জামিনযোগ্য অপরাধের জন্য জামিনের যে কোনো ব্যক্তির একটা অধিকার হিসেবে কাজ করে। আর জামিন অযোগ্য যেটা সেটা হচ্ছে ৪৯৭ ধারা। তো জামিন অযোগ্য অপরাধগুলো কোনগুলো? যেগুলো আমল অযোগ্য, তার মানে যেগুলো ২ বছর উপরে সাজা হয় সেগুলো হলো আমল অযোগ্য অপরাধ। এই আমল অযোগ্য অপরাধ মূলত আমল অযোগ্য অপরাধের মূলত কারণ হচ্ছে যে এই ধরনের অপরাধগুলো তখন পুলিশ থানায় যদি এজাহার দেন বা নালিশ করেন, থানায় তখন দেখে যে এটা আমল অযোগ্য অপরাধ, এটা খুনের অপরাধ, তখন থানায় কী করে একটা তাদের রেজিস্টার বই থেকে নথিভুক্ত করে আপনাকে চিফ জুডিশিয়াল আদালতে আপনাকে পাঠাবে এটাকে কমপ্লেন আকারে দেওয়ার জন্য বা নালিশ দেওয়ার জন্য। তখন এটা সেই অনুযায়ী, অর্থাৎ তারা এই যে আমল অযোগ্য অপরাধ এটা তারা কী করে, এটা তখন তারা তাদের বইতে অন্তর্ভুক্ত করে তখন এটা চিফ জুডিশিয়াল আমলি আদালতে এটা পাঠায়,
এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে কী করে এই মামলাটা আপনাকে দায়ের করতে হবে, খুনের মামলা। তো সেক্ষেত্রে আপনার কী হবে, সেক্ষেত্রে আপনাকে সেই অনুযায়ী আপনার সেক্ষেত্রে তারা যখন আমলি আদালত যখন তদন্ত ভারতীয় পুলিশে, তখন সে পুলিশ তখন এটা তদন্ত করবে। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আসামির একটা অধিকার নয়, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা স্থিতিশীল ক্ষমতা। এই জামিন অযোগ্য অপরাধের কিছু কিছু এই বিশেষ কারণে আসামি জামিন পায়। সেটা হচ্ছে যে যদি আসামিটার 16 বছরের কম বয়স্ক হয়, তাহলে জামিন অযোগ্য অপরাধ করলেও আসামি আদালত সেটা জামিন দিতে পারে। আবার যদি মহিলা হয়, পীড়িত বা অক্ষম ব্যক্তি হয়, তাহলে আদালত জামিন দিতে পারে। এটা হচ্ছে 497 ধারা। জামিন অযোগ্য অপরাধ এবং মৃত্যুদণ্ডিত হওয়ার পর অপরাধ আসামি কোন কোন পরিস্থিতি জামিন দেওয়া যেতে পারে। যেটা আগে বললাম যে যদি 16 বছরের নিচে বয়স হয় এবং পীড়িত অক্ষম মহিলা মানুষ হয়, তাহলে আদালত কি করতে পারে, এটা জামিন দিতে পারে। কোন কোন অবস্থাতে আদালত একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দিতে পারে। জামিনে মুক্তি দিচ্ছে আপনাকে আদালত, কিন্তু তারপরে আপনাকে কি করতে পারবে, আপনাকে গ্রেপ্তার করতে পারবে। এটা কত ধারা অনুযায়ী? এটা হচ্ছে 497 5 ধারা অনুযায়ী। এটা হলো জামিনে মুক্ত ব্যক্তি গ্রেপ্তার করতে পারে। কি জন্য পারে? কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দিচ্ছে আদালত, কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর সে তার নাম ঠিকানা বলতে চায় না, সে কোন জায়গা থেকে বাসস্থান, কোন জায়গায় থাকে, কী কাজ করে সেটা বলতে চায় না। তখন সেক্ষেত্রে আদালত কী করতে পারে, আপনাকে আবার গ্রেপ্তার করতে পারে। পাশাপাশি 565(3) ধারাতে বলা আছে যে পূর্বে দণ্ডিত অপরাধীদের ঠিকানা জানাবার আদেশ অমান্য করবে। তার মানে 497(5) ধারাতে বলা আছে যে জামিনে মুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। আবার 565(3) ধারাতে বলা আছে যে পূর্বে দণ্ডিত অপরাধী যদি বাসস্থান না জানায়, তাহলে সেক্ষেত্রে আদালত কী করতে পারে, তাকে গ্রেপ্তার করতে বা পুনরায় গ্রেপ্তার করতে পারে। তো কোন কোন ক্ষেত্রে এবং কী কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি বা গণপ্রশান্তি বজায় রাখার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারে। আমরা জানি যে 133 ধারাতে যদি কোনো উৎপাত সংঘটিত হয় এবং সেটা যদি হয়েই যায়, তাহলে উৎপাত বা কোনো বিপজ্জনক আশঙ্কা, যেমন ঘূর্ণিঝড় বা বিভিন্ন বা মানুষের চলাচলে বাধার সৃষ্টি করতেছে, তাহলে এই ক্ষেত্রে যদি এই ঘটনাটা যদি ঘটে যায়, তাহলে আদালত কী করতে পারে, 133 ধারা অনুযায়ী সেটাকে নির্বাহী আদালত অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটাকে অপসারণের জন্য নির্দেশ দিতে পারে। এবং 140 ধারা, 145 ধারা, 140 ধারা যদি কোনো গণপ্রশান্তি ভঙ্গের একটা সম্ভাবনা থাকে, তখন আদালত কী করতে পারে, এটা তখন আদালত তখন এটাকে কী করতে পারে, তখন সেটা আদেশ জারি করতে পারে 140 ধারা অনুযায়ী। এবং পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে মানে গণশান্তি ভঙ্গের একটা আশঙ্কার পাশাপাশি দেখা যাচ্ছে যে